বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে জানাচ্ছি আমার স্বাগতম। অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি জাহানারা বেগম, প্রভাষক হিসাব বিজ্ঞান। প্রভাষক হিসাব বিজ্ঞান, শিমুলিয়া ডিগ্রি কলেজ, ঝিকরগাছা, যশোর। বিষয় পরিচিতি। শ্রেণী একাদশ, বিষয় হিসাব বিজ্ঞান, প্রথম পত্র, অধ্যায় দ্বিতীয়। এই ছবি থেকে চেষ্টা করব যে আজকে আমরা কি শিখব। এই ছবি থেকে কি দেখা যায়? বোঝা যাচ্ছে না যে একটি শপিং মল, একটি বিরাট শপিং মল। এই শপিং মলে কি হয়? শপিং মলে কেনা বেচা হয়। তারপরে দেখো পরের ছবিটা। এখানে এটি কি একটা প্রতিষ্ঠান, হয়তো ব্যাংক বা অন্য কোনো প্রতিষ্ঠান। এটি একটি প্রতিষ্ঠান। অন্য জায়গায় চলেছে। এটি একটি প্রতিষ্ঠান। এখানে নগদ টাকা লেনদেন হচ্ছে। এই প্রতিষ্ঠানে নগদ টাকার লেনদেন হচ্ছে। তারপরে দেখো এগুলো হচ্ছে টাকা। তাহলে টাকা পয়সা নিয়ে আমাদের কারবার। তাহলে আমরা কি অনুমান করতে পারি যে আমরা কি নগদ টাকা? দেখো তারপরে আমরা আগের ছবিতে দেখছি যে নগদ টাকার লেনদেন হচ্ছে। এখানে কোনো আগের ছবিটা দেখো একটু, এখানে কিন্তু কোনো বাকির কাজ নেই, নগদ টাকার লেনদেন হচ্ছে। তাহলে কি আমরা বলতে পারি যে আজকে আমরা কি শিখব? আবার এই ছবিটা দেখো, চেক। আমরা এর সাথে পরিচিত সবাই। এটি হচ্ছে চেক। চেক কোথায় দিতে হয়? ব্যাংকে। তাহলে আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে নগদ টাকা এবং ব্যাংকের সাথে রিলেটেড। তাহলে কি বোঝা যায় যে আজকে আমরা কি শিখতে যাচ্ছি? আজকে আমরা শিখতে যাচ্ছি নগদান বই, ইংলিশে যাকে বলা হয় ক্যাশ বুক। নগদ টাকার সাথে আমরা সবাই পরিচিত, নগদান বই। আজকে আমরা এই কি শিখব? শিখন ফল। দেখো নগদান কি, নগদান বইয়ের বৈশিষ্ট্য, নগদান বইয়ের শ্রেণী বিভাগ, নগদান বইয়ের সুবিধা। আমরা আজকে শিখব যে নগদান কি, নগদান বইয়ের বৈশিষ্ট্য, আর নগদান বইয়ের শ্রেণী বিভাগ এবং নগদান বইয়ের সুবিধা। নগদান বইয়ের সাথে আমাদের সবসময় জন্য আমরা ব্যাংক আছে এটা চিন্তা করি। আচ্ছা দেখো নগদান বই কি? নগদান বই কি? যে হিসাব বইতে যাবতীয় নগদ আদান প্রদান এবং ব্যাংক সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয় তাকে নগদান বই বলা হয়। নগদান বই কাকে বলা হয়? আবার একটু দেখি। যে বইতে যাবতীয় নগদ আদান প্রদান এবং ব্যাংক সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয় তাকে নগদান বই বলি। তাহলে আমরা বলতে পারি যে বইতে যাবতীয় নগদ টাকা পয়সার লেনদেন, যেখানে কি কোনো বাকির কাজ নেই, যেখানে বাকিতে কোনো কাজ হয় না, শুধু নগদে লেনদেন হয়, তাই হচ্ছে নগদান বই। আচ্ছা, তারপরে আমার বিষয়টা নগদান বই কি তাহলে আমরা সহজে বুঝতে পারবো। তারপরে আছে কি নগদান বইয়ের বৈশিষ্ট্য। এই বইয়ের বৈশিষ্ট্য কি? নগদ লেনদেন লিপিবদ্ধ করা হয়, নগদ তহবিলের পরিমাণ জানা যায়, নগদ বইয়ের ডেবিট জের প্রকাশ করে, নগদ বই জাবেদা ও খতিয়ান উভয়। এখানে একটু আলোচনা করি। নগদান বই সবসময় ডেবিট জের প্রদর্শন করে। কি জন্য এই কথাটি বলা হয়েছে? কারণ আমরা জানি যে নগদান বই মানে নগদ প্রাপ্তি আর প্রদান। নগদ প্রাপ্তি, আমার যদি নগদ প্রাপ্তি সবসময়ের জন্য ডেবিট হয় আর নগদ প্রদান সবসময় ক্রেডিট হয়।
তাহলে যদি আমি নগদ টাকা যদি আমার নগদ টাকা না থাকে, ধরো মনে করো আমার ব্যাংকে আছে 1 লাখ টাকা, কিন্তু নগদ ব্যাংক বা নগদ যেটাই ধরো আমার 1 লাখ টাকা আছে, এই 1 লাখ টাকার থেকে কি আমি 1 লাখ টাকা থাকলে আমি কি 1,50,000 টাকা খরচ করতে পারবো নগদে? কখনোই পারবো না। এজন্য বলা হয় যে নগদান বই সবসময় জন্যই ডেবিট জেড প্রকাশ করে, কারণ কখনোই প্রাপ্তির চেয়ে প্রদান বেশি হতে পারে না। আর অন্য একটা ব্যতিক্রম আছে, যদি আমি ব্যাংক জমা অতিরিক্ত নিয়ে নগদান বই শুরু করি তাহলে সেই ক্ষেত্রে হতে পারে, তাছাড়া কখনোই ডেবিট জেড সবসময় ডেবিট জেডই প্রকাশ করবে, কারণ নগদ প্রাপ্তির চেয়ে কখনো প্রদান বেশি হয় না। আর একটা জিনিস এখানে আছে, নগদান বই জাবেদা ও খতিয়ান উভয়। নগদান বইকে জাবেদা ও খতিয়ান উভয় বলা হয় কি জন্য? তোমরা বইতে একটু দেখো যে নগদান বইয়ের যে ছকটা আছে, এই ছকটা আমি পরে তোমাদের অঙ্ক করানোর সময় ছকটা দেখাবো। এই নগদান বইয়ের যে ছকটা আছে, এই ছকটা হচ্ছে এই ছকটা খতিয়ানের মতো। আমি খতিয়ান থেকে প্রথমে বলি, এই ছকটা খতিয়ান ছকের মতন আর আছে, এর ডেবিট পাশও আছে, ক্রেডিট পাশও আছে। তারপরে এখানে নগদান বই থেকে খতিয়ানকে যেমন পাকা বই বলা হয়, নগদান বইকেও আমরা এইভাবে নিয়ে যেতে পারি। নগদান বই যে আমরা রেওয়া নিতে পারি, এজন্য এর নগদানের সাথে এর এজন্য নগদানের সাথে এর মিল আছে, খতিয়ানের মিল আছে। তারপরে খতিয়ান থেকে নগদান বইয়ের যে আমরা খতিয়ানে যেমন যে নিয়ে যাওয়া যায়, নগদান বইয়ের যে আমরা রেওয়া মিলেও নিতে পারি। তারপরে এ ছকটা রেওয়া মিলের মতো খতিয়ানের মতনই ছক। তারপরে এখানে খতিয়ান নগদান বইতে জাবেদা পৃষ্ঠা থাকে, খতিয়ানেও জাবেদা পৃষ্ঠা থাকে, এজন্য খতিয়ানের সাথে নগদান বইয়ের একটি মিল আছে। আর জাবেদার সাথে আরও মিল আছে। জাবেদা যেমন লেনদেন হওয়া মাত্রই তারিখ অনুসারে ধারাবাহিকভাবে তারিখ অনুসারে জাবেদা লিপিবদ্ধ করায় নগদান বইতে ঠিক তেমনই তারিখে ধারাবাহিকভাবে এবং নগদ আদান প্রদান হওয়া মাত্রই এটা আমরা লেনদেন লিপিবদ্ধ করে থাকি। এজন্য নগদান বইকে জাবেদা এবং খতিয়ান উভয় বলা যায়। আবার এই নগদান বই থেকে আমরা জাবেদা যেমন ব্যাখ্যা থাকে, নগদান বইতেও আমরা এরকম ব্যাখ্যা পেয়ে থাকি। এজন্য নগদান বইকে জাবেদা খতিয়ান উভয় বলা হয়। তাহলে বোঝা গেল যে নগদান বই কিভাবে ডেবিট জেড প্রকাশ করে এবং নগদান বই জাবেদা ও খতিয়ান উভয় বলা যায়। তারপরে আমরা আসি নগদান বইয়ের শ্রেণী বিভাগ। নগদান বইয়ের বৈশিষ্ট্য বললাম, এবার হচ্ছে আমাদের শ্রেণী বিভাগ। নগদান বইয়ের শ্রেণী বিভাগ আসি। শ্রেণী বিভাগ দেখো, নগদান বইয়ের শ্রেণী বিভাগ বারবার এখানে চলে যাচ্ছে। নগদান বইয়ের শ্রেণী বিভাগ দেখো, নগদান বই সাধারণ নগদান বই, খুচরা নগদান বই ও বহুগড়া নগদান বই। সাধারণ প্রথমে তিন ভাগে ভাগ করা যায়: সাধারণ নগদান বই, খুচরা নগদান বই এবং বহুগড়া নগদান বই। তারপরে দেখো সাধারণ নগদান বইকে আবার 3 ভাগে ভাগ করা হয়: 1 ঘরা নগদান বই, 2 ঘরা নগদান বই আর 3 ঘরা নগদান বই। আর খুচরা নগদান বইকে আবার 3 ভাগে ভাগ করা যায়: এক হচ্ছে সাধারণ খুচরা নগদান বই, বিশ্লেষণাত্মক নগদান বই, আবার চলে যাচ্ছে বিশ্লেষণাত্মক নগদান বই, খুচরা নগদান বই আর হচ্ছে অগ্র প্রদত্ত খুচরা নগদান বই, অগ্র প্রদত্ত খুচরা নগদান বই। আর বহুগড়া নগদান বইকে 2 ভাগে ভাগ করা যায়: একটা হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। বহুগড়া নগদান বইকে আবার 2 ভাগে ভাগ করা হয়: একটা হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা আর একটা হচ্ছে নগদ প্রদান জাবেদা। আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি নগদান বইয়ের কিছু প্রামাণ্য দলিল আছে। নগদান বই যেহেতু নগদে লেনদেন, এর কিছু প্রামাণ্য দলিল থাকে, যে দলিলের ভিত্তিতে সেই দলিলের ভিত্তিতে এই নগদান বইয়ের আমরা প্রমাণ পাই।
একটা প্রমাণ থাকে। সেই প্রমাণ্য দলিলগুলো কি দেখো, ভাউচার। এই ভাউচারের আবার দুটো ভাগ আছে, একটা ডেবিট ভাউচার, একটা ক্রেডিট ভাউচার। এই ডেবিট এবং ক্রেডিট ভাউচার এটা একটু ব্যাখ্যা বা প্রমাণ থাকে প্রত্যেকটি লেনদেনের নগদান বইয়ের। যেহেতু এই নগদ কারবার সেহেতু এর প্রত্যেকটি প্রমাণ থাকে, ডেবিট ভাউচার থাকে আর ক্রেডিট ভাউচার থাকে। তারপরে আছে ক্যাশ মেমো, ক্যাশ মেমো থাকে, আর হচ্ছে বেতন তালিকা থাকে, বেতন তালিকা বা মজুরি তালিকা। যদি প্রতিষ্ঠান হয় তাহলে মজুরি তালিকা থাকবে, এবং কোম্পানি বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বেতন তালিকা থাকবে। বেতনভুক্ত কর্মচারী থাকলে বেতনভুক্ত, মজুরি পার্ট টাইম মানে ডেলি লেবার থাকলে সেখানে মজুরির তালিকা থাকবে। তাহলে আর ক্যাশ মেমোটা হচ্ছে আমরা জানি একটু ডিস্টার্ব দিচ্ছে। ক্যাশ মেমোটা জানি যে আমরা তোমরা কোনো কিছু ক্রয় বিক্রয় করতে গেলে দেখবা যে দোকানদার একটা ক্যাশ মেমো দিয়ে দেয়। এটাই হচ্ছে যে তুমি যে নগদ টাকা দিছো তার একটা প্রমাণ, এটাই হচ্ছে ক্যাশ মেমো। তারপরে আমরা যাই নগদান বইয়ের সুবিধা। নগদান বইয়ের সুবিধার মধ্যে দেখো, সুবিধাগুলো দেখো, মোট পরিশোধের পরিমাণ জানা যায়, মোট প্রাপ্তির পরিমাণ জানা যায়, নগদ লেনদেন সম্পর্কে অবগত হওয়া যায়, অলস অর্থের ব্যবহার করা যায়। তাহলে আমরা সুবিধার মধ্যে দেখতে পারতেছি মোট পরিশোধের পরিমাণ নির্ণয় করা যায়, মোট প্রাপ্তি কত টাকা আমার প্রাপ্য হয়েছে, কত টাকা আমি পেয়েছি তা জানা যায়, নগদ লেনদেন সম্পর্কে জানা যায়। আর অলস অর্থ যদি এর থেকে আমি বুঝি যে আমার প্রতিষ্ঠানে অলস অর্থ পড়ে আছে তাহলে আমরা এটা সঙ্গে সঙ্গে এটা ব্যবহার করতে পারি। তারপরে দলগত কাজ তো দরকার নেই। মূল্যায়ন দেখো, তোমরা এই আলোচনা থেকে জানতে পারবা, বুঝতে পারবা যে নগদান বইয়ের বৈশিষ্ট্য আলোচনা করতে পারবা, আর নগদান বইয়ের বৈশিষ্ট্য আলোচনা করতে পারবা, নগদান বইয়ের সুবিধা আলোচনা করতে পারবা। আচ্ছা, তারপরে তোমাদের জন্য একটা কাজ আছে, বাড়ির কাজ। শিক্ষার্থীবৃন্দ তোমরা খাতা কলম নিয়ে এই অঙ্কটা তুলে নাও, আমি এইটা তোমাদের বোর্ডে করে দেখাবো। তারপরে এটা তোমরা নিজেরা আবার বাসায় করবা, আমি করে দেখাবো, তারপরে তোমরা করবা। দেখো বাড়ির কাজ, নিম্নে লিখিত লেনদেনগুলি দুঘরা নগদান বইয়ের লিপিবদ্ধ করো। আমি বলেছি সাধারণ নগদান বই 3 প্রকার, 1 ঘরা, 2 ঘরা, 3 ঘরা। তাহলে আমরা এখানে 2 ঘরা নগদান বইয়ের কথা বলতেছে 2015 সালে 1 মে তারিখে প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত 20,000 টাকা এবং ব্যাংক জমার উদ্বৃত্ত 30,000 টাকা। 2015 সালের 10 মে তারিখে ব্যাংকে জমা দেওয়া হলো 5,000 টাকা। 2015 মে তারিখে নগদে পণ্য ক্রয় 2,000 টাকা। 2015 সালের 30 মে তারিখে নগদ পণ্য বিক্রয় 8,000 টাকা। এই অঙ্কটা তোমরা তুলে নাও, আমি বোর্ডে করে দেখাবো। আমি তখন বলছিলাম যে আমি ছক দেখাবো, এখন বোর্ডে দেখো আমি ছক দিয়ে তোমাদের অঙ্কটা আমি করে দিচ্ছি। তারিখ, বিবরণ, রসিদ নাম্বার, জাবেদা পৃষ্ঠা, নগদ, তোমরা অঙ্কটা তুলে নাও, আমি বোর্ডে করে দিচ্ছি, ছকও লিখে করে দিচ্ছি। দেখো আর অঙ্কটা তুলে নাও। তারিখটা বড় হয়ে যাচ্ছে, আমাকে একটু ছোট ছোট ঘর করতে হবে। তারিখ, বিবরণ, রসিদ নাম্বার, জাবেদা পৃষ্ঠা,
জাবেদা পৃষ্ঠা, নগদ ব্যাংক, তারিখ, বিবরণ, ভাউচার পৃষ্ঠা, ভাউচার নম্বর, জাবেদা পৃষ্ঠা, ব্যাংক, নগদ। আমি এখানে লিখি দুঘরা নগদান বই। তারিখ, বিবরণ, রসিদ নাম্বার, জাবেদা পৃষ্ঠা, নগদ ব্যাংক। এই আমার হচ্ছে 2 ঘরা নগদান বই ছক। আর আমরা যদি 3 ঘরা করি সেখানে এখানে একটা বাট্টার কলম হবে। তোমরা একটু খেয়াল করো, যদি 3 ঘরা করি তাহলে বাট্টার কলম হবে। তারিখ, বিবরণ, ভাউচার, ভাউচার, জাবেদা পৃষ্ঠা, নগদ ব্যাংক। দেখো এবার অঙ্কটা একটু, অঙ্কটা কি বলেছে যে 2015 সালে পয়লা, এখানে হচ্ছে ক্রেডিট, এপাশ ক্রেডিট, এপাশ ডেবিট। এটা হচ্ছে প্রাপ্তি আর এটা হচ্ছে প্রদান, প্রাপ্তি প্রদান। বলতেছে 2015 সালের পয়লা মে তারিখে, 2015 সালের পয়লা মে তারিখে প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত। তাহলে 2015 সাল পয়লা মে ব্যালেন্স বিডি দেব, ব্যালেন্স বিডি নগদ, যেহেতু ব্যালেন্স বিডি কত টাকা, 20,000 টাকা নগদে, আর ব্যাংকে হচ্ছে 30,000 টাকা। তাহলে আমি এখানে নগদে 20,000 দিলাম আর ব্যাংকে 30,000 টাকা দিলাম, 30,000 টাকা দিলাম। টাকা দিলাম। এখন দেখো পরে আছে 10 তারিখে ব্যাংকে জমা দেওয়া হলো 5,000 টাকা। তোমাদের একটু বলি, ব্যাংকে জমা দেওয়া হলো 5,000 টাকা কত তারিখে, 10 তারিখে। তাহলে আমি এখানে একটু 10 তারিখ লিখি, 10ই মে 2015, 10ই মে। বলছে ব্যাংকে জমা দেওয়া হলো 5,000 টাকা। এই ক্ষেত্রে ব্যাংকে জমা দেওয়া হলে কি হবে, ব্যাংকে জমা দেওয়া হলো 10,000 টাকা, 5,000 টাকা, সরি, ব্যাংকে জমা দেওয়া হলো 5,000 টাকা। আমরা জানি কি যে যে এন্ট্রিটা, দেখুন ব্যাংকে জমা দেওয়া হলো এটার জাবেদা কি, ব্যাংক যেহেতু গ্রহীতা হচ্ছে ব্যাংক ডেবিট আর নগদ চলে যাচ্ছে নগদান ক্রেডিট, ব্যাংক ডেবিট নগদান ক্রেডিট। তাহলে এইটা দেখো নগদান বইয়ের আমার দুটো কলম আছে, একটা ব্যাংকের কলম আছে, একটা নগদের কলম আছে। তাহলে আমাকে দুটোই টাচ করতেছে, ব্যাংকও টাচ করতেছে, নগদও টাচ করতেছে, ডেবিট দিকেও টাচ করে, ক্রেডিট দিকেও টাচ করে। তাহলে যখন যে লেনদেনটি দুটি দিকেই টাচ করবে তাকে আমরা বলি কন্টাইনটি। তাহলে আমরা এটারে কন্টাইনটি বলবো। কন্টাইনটি বললে দেখো কন্টাইনটিকে আমরা ছি দিয়ে সম্বোধন করি। তাহলে আমার ব্যাংকে জমা দেওয়া হলো, প্রথমে ছিল কি ব্যাংক হিসাব ডেবিট, তাহলে ডেবিট হিসাবে আমি কি লিখবো, নগদান হিসাব। তাহলে এখানে আমি লিখবো নগদান, নগদান হিসাব। এখানে কন্টা বলে ছি দিলাম কত, আর টাকাটা কার ঘরে যাবে, ব্যাংকের ঘরে যাবে 5,000 টাকা। আর এখানে আমি দেব ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব, কন্টা দেব কন্টা, আর টাকাটা দেব নগদের ঘরে।
যেহেতু নগদ থেকে চলে গেল 5,000 টাকা নগদ প্রদান। এন্ট্রিটা বোঝা গেছে নিশ্চয়ই। তারপরে আছে যে 2015 সালে 20 মে তারিখে পণ্য ক্রয় করা হলো 2,000 টাকা। এখন দেখো পণ্য ক্রয় করা হলো 2,000 টাকা, আমি বলেছি নগদ প্রাপ্তি আর প্রদান হিসাব হচ্ছে আমি শুধু এখানে লিপিবদ্ধ করব। তাহলে পণ্য ক্রয় করা হলো 2,000 টাকা, তাহলে ক্রয় করলে কি হয় প্রদান না, তাহলে আমার এটা খরচ, তাহলে আমার এটা খরচের দিকে যাবে। পণ্য ক্রয় করা হলো, তাহলে আমার প্রদানের ঘরে যাবে। 20 তারিখে কি লিখবো ক্রয় হিসাব, ক্রয় হিসাব কত টাকা 2,000 টাকা, নগদে হয়েছে সেজন্য আমি নগদের ঘরে দিলাম। তারপরে বলতেছে 2015 সালের 30 মে তারিখে পণ্য বিক্রয়, নগদে পণ্য বিক্রয়। তাহলে নগদে পণ্য বিক্রয় করলে কি হবে, বিক্রয় করলে কি টাকা আসে না, তো ইনকাম হয় আমার। যখনই আমার ইনকাম হয় তখন আমার এটি প্রাপ্তি, তাহলে আমরা কোন পাশে দেবো প্রাপ্তি পাশে। তাহলে এখানে আমি 30 মে দিলাম বিক্রয়, আমার এখানে স্পষ্ট বলছে নগদে, তাহলে আমার নগদে বিক্রয় হয়েছে 8,000 টাকা, নগদের ঘরে দিলাম। এখন দেখো এই তোমাদের জন্য বোঝানোর জন্য ছোট অঙ্কটি করলাম। এখন দেখো আমরা কিভাবে ব্যালেন্স নির্ণয় করব। এখানে আছে আমার কত 28,000 টাকা, আর এখানে আসতেছে আমার 35,000 টাকা, 35,000 টাকা। তাহলে 28,000 আর 35,000, 28,000 আর 35,000 টাকা এই আমার হলো। এখন দেখো এখান থেকে আমার 7,000 টাকা কমে যাবে, 28,000 থেকে 7,000 কমে গেলে কত থাকে 21,000, 21,000 টাকা। আর এখানে আমার কোনো কিছুই নেই ব্যাংকের ঘরে, ব্যাংকের ঘরে আছে আমার 35,000, আমার এখানে কিছুই নেই, সুতরাং আমার 35,000ই থাকবে। তাহলে এখানে আমি কি লিখব 2015 সালের 31 মে, যেহেতু মে মাস 31 মে ব্যালেন্স সিডি আমার 21,000 টাকা আর 35,000 টাকা। এটা দেখো আমি বলছি নগদান বই সবসময় জন্য ডেবিট ব্যালেন্স শো করে। এবার দেখো এটা ডেবিট ব্যালেন্সই শো করতেছে। আমি আবার 2015 জুন মাসের 1 জুনে চলে গেলাম। 1 জুনের ব্যালেন্স বিডি হবে আমার কত, এই সিডিটা এখানে বিডি হয়ে চলে আসলো 21,000 টাকা আর 35,000 টাকা। এই আমার অঙ্ক। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, এবং এই অঙ্কটাই তোমাদের বাড়ির কাজ থাকলো, বাড়ি করবা। আর বই দেখবা, সহায়ক গ্রন্থ আছে মোহাম্মদ আবদুল্লাহ আর পরেশচন্দ্র মণ্ডল।